আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি শাহজাহান চৌধুরী কি করে জানলেন? কিভাবে ভাই বুঝান তো আপনি আমারে। আপনি বলতে পারেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন? ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি জানেন, আপনি এতই আপনি মানে কামেল লোক যে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে, আল্লাহ আপনাকে বলেছেন অথবা শুনেছেন অথবা ভেবেছেন, হতে পারে। ধরা যাক কথার কথা জামাত ক্ষমতায় গেল না, তাহলে যারা আপনার এই কথাগুলো শুনলো তারা কি মনে করলো? যারা বিশ্বাস করলো তারা কি ভাবলো? তখন তো তারা ভাববে আপনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামাতকে ক্ষমতায় নেবে, জামাত তো ক্ষমতায় গেল না, তাহলে আল্লাহর সিদ্ধান্তে কোনো কাজ হয় না। আপনার আল্লাহকে নিয়ে কোথায় ঠেকাই দিলেন রে ভাই? এটা কোনো সেন্সিবল কথা আপনি বলেছেন? অথবা যদি আল্লাহর প্রতি সন্দেহ নাও করে, ওটা করা উচিত হবে না, ওটা একদম ভয়ঙ্কর অন্যায় হবে, কবিরা গুনাহ হবে। ঠিক আছে, ধরলাম ওটা করলো না, কিন্তু যারা নাকি অন্য ধর্মের লোক, যারা নাস্তিক টাইপের লোক, তারা কিভাবে আপনাকে মূল্যায়ন করে, আপনার নামে কীভাবে বলবে এবং আল্লাহর কথা কীভাবে বলবে? অথবা ধরা যাক, ওটাও ধরলাম না, তাহলে আপনি যে কথাটা বললেন আপনার কথা আগামী থেকে বিশ্বাস করবে? আপনার দলের কথা কেউ বিশ্বাস করবে? এরা তো এগুলি বলে। তো কথা বলার সময় খেয়াল রাখবেন না। কেউ কেউ হয়তো বলবেন যে ওনার বয়স হয়েছে এবং হয়তো এই কারণে ওনার মানে স্থিরতা নাই, অথবা ওনার মানে আপনার ওই আগের মতো গুছিয়ে কথা বলতে পারেন না, ভাবনাগুলো হয়ে প্রকাশ করতে পারেন না বয়সজনিত কারণে। এটা বলতে পারেন, এটা ভালো যুক্তি। যদি সেই যুক্তি হয় তাহলে তো ওনাকে আপনার প্রার্থী করা ঠিক হয় নাই। এরকম এলোমেলো লোককে আপনার প্রার্থী করবেন কেন? এই প্রশ্নের কী জবাব দেবেন? আমি এইগুলির ক্ষেত্রে জামাতে ইসলামের একটা বক্তব্য আশা করি যে ওনারা বলবেন যে আসলে কি হচ্ছে, এবং সে সঙ্গে এটাও বলছি যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে উনি সংযত হতে বলবেন। কয়েকদিন আগে দেখলাম, খুব সুনাম শুনেছিলাম এই ছেলেটার, এই সাদিক কায়েম, খুব ভদ্রলোক, শুনেছিলাম তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম যে কোন কোন টিচারকে থাকতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। ভাই, হু আর ইউ বের করে দেওয়ার? আপনি কে? আপনি যে ছলে বলে কৌশলে একবার কেবল ক্ষমতায় যেতে পারলে আর কাউকে আমরা আশেপাশে আসতেই দেব না, এমন কাজকর্ম করব যে আর ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে না, তাহলে আপনি এটা বলতে পারেন যে আর সুযোগ আসবে না। কিন্তু না আসার তো কোনো কারণ নেই। কিন্তু এটা নিয়ে নয়, শাহজাহান চৌধুরীর যে কথা নিয়ে আলোচনা হচ্ছে বেশি, সেটা হলো উনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে প্রশাসন ওনাদের কথায় উঠবে এবং বসবে। আমি আপনাদেরকে ওনার কিছু বক্তব্য বরং আমি পড়ে শোনাই। উনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। ভয়ঙ্কর কথা কিন্তু। একটা রাজনৈতিক দলের নেতা, সেটা সরকারি দলও নয়, এবং তারা বলে থাকে তারা সৎ লোকের শাসন কায়েম করবে, তারা বলে থাকে তারা জনগণের অধিকার দেবে, এরকম একটা আদর্শের কথা যারা প্রচার করে, সেই দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা যিনি এবার এমপি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি বলছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না, এর মধ্যে প্রশাসনের একটা ভূমিকা আছে। এই জন্যই প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে এবং আমাদের কথা তারা উঠবে, তারা বসবে, আমাদের কথায় কাউকে বলবো ওকে গ্রেপ্তার করো, তাকে গ্রেপ্তার করবে, আমরা বলবো ওকে মামলা করো, ওর বিরুদ্ধে মামলা করবে। কি ভয়ঙ্কর কথা! শেখ হাসিনা তো এইভাবে দেশ চালাতে শেষ দিকে। এটা শাহজাহান চৌধুরী বলছেন, বলার আগে তো ভাবতে হয়েছে ওনাকে। আমি বলছি যে উনি ভাবলেন কিভাবে এই ধরনের কথা? এই ধরনের কথা যার চিন্তায় আসতে পারে, যার ভাবনায় আসতে পারে, তার চেয়ে বড় স্বৈরাচার আর কে হতে পারে? তো জামাত কি আসলে তাহলে তাদের যে চেহারাটা আমরা দেখি, এটা কি বাইরের চেহারা? ভেতরে কি তারা সবাই শাহজাহান চৌধুরী? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি না জামাত এটাকে কি উত্তর দিবেন, এবং জামাত একটা উত্তর দিয়েছেন, কিন্তু তার আগে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপি কি বলেছে সেটা শুনুন। বিএনপি কিন্তু বলেছে যে চট্টগ্রাম মহানগরী বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান, ঘটনা তো চট্টগ্রামে ঘটেছে, বলেছে শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এটা হলো বিএনপির বক্তব্য। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী কিন্তু কোনো হেলাফেলা করার মতো নেতা নয়। উনি এবং ওই যে বিএনপির একসময় আগের বিএনপি, এখন তো এলডিপি আর কি, যে কর্নেল অলি আহমেদ, এটা কিন্তু একই আসনের। এবং অলি আহমেদের কাছে বিএনপি যখন ক্ষমতায়, অলি আহমেদ যখন বিশাল নেতা, একসঙ্গে দুটো আসনে দাঁড়াতেন উনি বিএনপির হয়ে, তার একটা আসন কিন্তু ওনার কাছ থেকে এই শাহজাহান চৌধুরী ছিনিয়ে নিয়েছিলেন ভোটের মাধ্যমে। কাজে শাহজাহান চৌধুরী কিন্তু বড় নেতা। আমি তো মনে করি যে অলি আহমেদের রাজনৈতিক ক্যারিয়ারটাই সে শেষ করে দিছে এই এক ভদ্রলোক। তো সেই শাহজাহান চৌধুরীর মতো লোক, এখন অবশ্য ওনার বয়স হয়েছে, কিন্তু তারপরে যে বক্তব্য দেখলাম ওনার বয়স্ক অবস্থায়, বয়স বোঝা যায়, কিন্তু উনি যে সিংহের মতো গর্জন করছিলেন, যে কথাগুলো উচ্চারণ করছিলেন, এগুলি ভাই আমাদের মতো সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না। উনি সেগুলি বলেছিলেন। এবং এই বক্তব্যটাকে আপনি কিভাবে নেবেন বলেন? জামাত অবশ্য নানাভাবে এটাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন জামাতের যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান, তিনি বলেছেন যে বক্তব্যটি আমরা দেখেছি, এটা একান্তই ওনার বক্তব্য, এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন, তার এই বক্তব্য জামাত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি, এই ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। এই যে শেষের কথাটা, যে আমাদের মতো করে ব্যবস্থা নিচ্ছি অভ্যন্তরীণভাবে, এটা হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অপেক্ষায় থাকব আপনারা কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য। আপনারা ব্যবস্থা এমন কিছু নেবেন যেন কি দৃষ্টান্ত তৈরি হয়, না হলে কিন্তু ভাই এই যে দিয়েছি নিয়েছি, ওনার কথা আমার কথা না, এগুলো মানে লোক দেখানো কথা, মানুষকে মন ভোলানোর কথা বলছেন আপনারা, এটার কোনো মানে হয় না। যাই হোক, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হলো রাজনৈতিক বক্তব্য। আসেন এবার শেষ কথা, আলোচনাটা শেষ করি এমন একটা বক্তব্য দিয়ে, যে বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জামাত কিন্তু বলছে তারা ইসলামের শাসন চায়, জামাত বলছে তারা শরিয়া শাসন চায়। কেউ বলে আবার কেউ বলে না, কেউ কেউ বলে না আমরা তো বলিনি, আবার বলে বলছি, এরকম কথাবার্তা বলে। আবার জামাতের অনেক খুচরা নেতা এমনও বলছে যে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জামাতকে ভোট দেন, জামাতকে ভোট দিলে পরে জান্নাতের টিকিট কাটতে পারবেন, এগুলি বলা হয়ে থাকে, নানা রকম কথা বলা হয়। কিন্তু শাহজাহান চৌধুরী যে কথাটা বলেন সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব। উনি কি বলেছেন? আমি ওনার ভিডিও দেখেছি, শুনেছি, আমার একটা সন্দেহ হচ্ছিল এই কথা উনি বলতে পারেন কীভাবে, কিন্তু আমি ভিডিওতে সেটা কনফার্ম করলাম। উনি বলেছেন যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেবেন। এই কথাটা শাহজাহান চৌধুরী কী করে বলেন? ওনার মতো একজন, ওনার লেবাসে, ওনার চেহারায় সব দিকে তো মনে হচ্ছে উনি খুব একজন ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো উনি কী করে এই কথাটা বললেন? নির্বাচন বেশ ভালো হয়েছে মোটামুটি, যেহেতু মানে ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু আলটিমেটলি কি হইলো, যে দল বিজয় লাভ করছে আরেক দল কিন্তু রেগুলার ওয়ার্কআউট করছে, মানে পার্লামেন্টে বসে নাই। মানে এটা বিষয়টা হলো কি, ক্ষমতা কেন্দ্রিক। আমরা বিরোধী দলের কথা শুনবো কি, দুই দলই একই রকম, যিনি ক্ষমতায় থাকেন আরেক দলের কোনো সুযোগ নাই, আলাপ আলোচনা নাই। এখন যদি নির্বাচন ইনক্লুসিভ চায়, এটা দ্বিমত করার কিছু নাই। এবার একটা প্রশ্ন হইল, যেহেতু যারা ক্ষমতায় যাবে নির্বাচন করলেও তারাও যখন জোর গলায় বলে, তারাও নানান জায়গায় বলছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই, একদম সবাই চায় বলছে। আমি যেহেতু রাজনীতি করি না, আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না, কিন্তু রাজনীতিবিদরা চাচ্ছেন। যদি তাই হয় তাহলে সরকার বলছে কি, যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আর জাতীয় পার্টির বলা হয়েছে আওয়ামী লীগের দোষর, সুতরাং সেও নির্বাচন করতে পারে, এই আলোচনাটা আছে, কিন্তু সরকার তাকে ব্যান্ড করে নাই। আসলে এবার আওয়ামী লীগ নিয়ে, তা আমার কাছে যদি ওই হিসাবে মনে হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে ইতিমধ্যে তো আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, 3 জন আসামি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আবার তার ফ্যামিলির ওই যে জমি জমা নিয়ে অবধি একটা রায় হয়েছে। তাহলে আলটিমেটলি তার পরিবার কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, এক। দুই হচ্ছে যে আপনি আরো কিছু রায় হয়তো হবে। আমি মনে করি যদি এই থিওরিতে বিশ্বাস রাজনীতিবিদরা করেন, দেখেন আমার বিশ্বাসে কিছু আসে যায় না, আমি বলছি, কারণ আমি রাজনীতি করি না সোজা হিসাব, কিন্তু রাজনীতিবিদরা যেভাবে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইত্যাদিতে, তাই সবাই মিলে বলুক। ইউনূস সাহেব তো চলেই যাবে, সর্বোচ্চ টাইম নিয়েছিল জুন পর্যন্ত, তো ভাই তাহলে ফেব্রুয়ারিতে করলাম না, আওয়ামী লীগের আরো 2-4টা বিচার আপনারা করতে চান, কইরা ফালান, কইরা যখন শেষ হয়ে যায় তাহলে যারা আসামি হইলো বা দণ্ড পাইলো, বাকিগুলোর জন্য এম্বার্গোটা তুলে দেন, সবাই মিলে আন্দোলন করেন।
আমি বলতে চাচ্ছি এটা, মানে আপনাদের, কারণ আমি শেখ হাসিনা বাদই দিলাম, আওয়ামী লীগ বাদই দিলাম, কিন্তু আমরা যারা এক্সিস্টিং বলতেছি আমরা ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিরোধী দলে বিশ্বাসী, এই যদি হয় তাহলে আসেন সবাই মিলে আবার বৈশা একটা কাজ করি যে ঠিক আছে ভাই, নির্বাচন কিছুদিন দরকার হলে মাননীয় কি প্রধান উপদেষ্টা আপনি তো ইয়ে করেন, বিচার টিচার করে ফেলান, কারণ বিচারে কয়জনের দণ্ড হবে, 200 500 হয়ে গেল, তারপরে বাকিরা তো ফ্রেশ, তারপর আপনি নির্বাচন দেন, আসেন না ইনক্লুসিভ নির্বাচন করে দেখি অতটুকু উদার আমরা হইতে পারি কিনা। ইনফ্যাক্ট এইগুলা কথার কথা, এখন দ্বিদলীয় শাসন থেকে আমরা আজকে যাচ্ছি একদলীয় শাসনে। এখন চিন্তার বিষয় অন্য জায়গায়, কথার কথা বলছি তর্কের খাতিরে। জামাত নির্বাচন করলে হয়তো তাদের ভোট কিছু বাড়ছে আগের থেকে শুনতেছি, এখন নাকি মাঠে বাড়ছে, কিন্তু পরীক্ষা করা হয় নাই। যতই বাড়ুক তাতে ক্ষমতায় যাওয়ার মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। পাশাপাশি এনসিপি, আচ্ছা যদি কোনো কারণে জামাত এবং এনসিপি বললো আমরা নির্বাচনে যাব না, আমি একটা তর্কের খাবো, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে আবার সেই একতরফা নির্বাচন হবে, আবার সেটা রাজনীতিবিদ উদার হইতে চায়। আমি কিন্তু আমি বারবার বলছি, আমি আওয়ামী লীগের মুক্তিও চাই না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠুক তাও চাই না, কিন্তু রাজনীতিবিদরা যে উদার, তারা যে এত উদার, তাহলে আরো 2-3 মাস স্যাক্রিফাইস করুক না, কইরা ঠিক আছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করেন, বিচার করার পর 500 1000 2000 দণ্ডপ্রাপ্ত হইলে হোক, তার তো কোটি কোটি লোক আছে, তারপর ইনক্লুসিভ নির্বাচন করেন, লেট আস সি, দেখি দেশটা কোথায় যায়। যে তার সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে আপনি আবার মবেরও শিকার হবেন। আপনি যদি আওয়ামী লীগকে ভোট দেবেন ভাবে, তাহলে বিএনপিকে ভোট দেবে ভাবে, তাহলে জামাতের লোকেরা তাদেরকে মব করবে। আবার যদি তারা জামাতকে দিতে যায়, বিএনপি লোকেরা করবে। তারা এই রিস্ক নিয়ে কেন ভোট দিতে যাবে? প্রথমত তাদের দল নাই, তাদের মার্কা নাই। দ্বিতীয়ত এই রিস্ক আমি কেন নিতে যাবে? তারা যাবে না। সো তারপরও এই দুইটা দলকে পায়ে ধরে এই দুইটা দল এখন এই ভোটারদেরকে পায়ে ধরা শুরু করেছে যে ভাই আমাদের দিকে থাকো, আমাদের দিকে থাকো। হ্যাঁ, এবং একজন আরেকজনকে করছে। বিশেষ করে জামাতের চরিত্রটা খুব মানে ধরনের, মানে কি বলবো, এটা রহস্যাবৃত। ওরা খুব ভালো করে চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো যাতে জামাতের ইয়েতে যায়, এবং বিভিন্ন জায়গায় তারা জামাতের নেতাদেরকে শেল্টারও দিচ্ছে, এবং আওয়ামী লীগের নেতাদেরকে তারা শেল্টারও দেয় এবং তাদের খাতিরও করছে ভাই, যে ওরা এবং বিএনপি নেতারা যে তাদের উপর নির্যাতন করেছে, বিএনপিরা ভুয়া মামলা দিচ্ছে, এটাও সত্য, সেটাও দেখা যাচ্ছে। এবং কিন্তু সেটাকেও তুলে ধরছে জামাতের, সেটাও তুলে ধরছে। কিন্তু আরেকটা চরিত্র হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন তখন দেখবেন যে এই জামাতের লোকেরাই আবার স্বৈরাচারের দোষর খুঁজতেছে, আমাকে ওনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোষর। একদিকে তারা স্বৈরাচারের দোষরদের কাছে ভোট চায় যাতে দাঁড়িপাল্লায় ভোট দেয়, আবার স্বৈরাচারের দোষর বলে আরেকজনকে ট্যাগ দেয় এবং শাহবাগে মিছিল করে, কুশপুত্তলিকা দাহ করে, এগুলো করতেছে। এবং সোশ্যাল মিডিয়া শাহবাগে করে যারা কিছু টোকাই শ্রেণীর, এগুলা এটা করতেছে। এটা জামাতের ইন্ধন ছাড়া এটা হতে পারে না। আর সোশ্যাল মিডিয়া বট বাহিনী জামাতের এগুলো করতেছে। তো তারা আসলে যদি আওয়ামী লীগের ভোট চায়, স্বৈরাচারের দোষরদের ভোট চায়, তাহলে একটা ক্লিয়ার হতে হবে, ভাই যা হয়েছে ভুলে যাও, আমাদেরকে ভোট দাও, এটা বলতে হবে। কিন্তু একদিকে এটা, আরেকদিকে ওইটা করে কোনো তাদের পক্ষে ভোট যাবে না। কিন্তু উনি যেটা বললেন যে যদি আওয়ামী লীগ থেকে কোনো সিগন্যাল না পায়, আমি বিশ্বাস করি যে ওরা ভোট দেবে না। তবে সরকার যদি চায় যে যারা মব ভায়োলেন্সের ভয়ে ভোট দিতে যাবে না, তাদের ভোটটাকে কিভাবে নিয়ে, সরকার যেভাবে বলছে আওয়ামী লীগ না আসলে যে ইনক্লুসিভ হবে না তা না, অংশগ্রহণমূলক হবে না তা না, অংশগ্রহণমূলক হচ্ছে, কারণ হচ্ছে যে ভোট যত বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে সরকার একটা বুদ্ধি করতে পারে, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এখন যে ভোট সিস্টেম করেছে অ্যাপসের মাধ্যমে, এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে তারাও এভাবে ভোট দিতে পারবে। তাহলে যে লোকগুলো পলাতক আছে, যে লোকগুলো কেন্দ্রে যেতে চায় না, তাদের ভোট পাওয়ার যদি এত শখ হয়, তাহলে তাদেরকেও এই অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা করে দিতে পারে। যেটা আমাদের তো এখানেও পোস্টাল ব্যালট আছে, পৃথিবীর বহু দেশে আছে। তো আপনি যখন অ্যাপস করেছেন তাহলে এইটা কাজে লাগাতে পারেন, এটা একটা যুগান্তকারী কাজ হবে। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে 2011 সরকার কত সালে এসেছিল? 2001 না? হ্যাঁ, 2007 জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে যখন যে সরকার আসলো, তো 2011 সরকার অন্তত একটা রিমার্কেবল কাজ করে গেছে বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি হয়ে গেছে। আমরা এখন সবাই লিপিবদ্ধ হয়েছি, তখন ডাটাবেজে চলে আসছি। ডক্টর ইউনূসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে।
মব ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না বড় ধরনের। সো এরা যদি এই কাজটা করে যে আমরা ভোট সিস্টেমটা করে গেছি শুধু প্রবাসীদেরকে ভোট দিতে চাই নাই, আমরা দেশের মধ্যে কেন্দ্রে এসে দিতে পারবে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা, জন্য আমরা বিশেষ ব্যবস্থা, তাতে করে আওয়ামী লীগের যে ভোটারগুলো ঘরে বসে থাকবে কি করে আছে, ঠিক আছে দিয়ে দিই, তাহলে একটা তাদের পছন্দের প্রার্থীকে তারা দিতে পারে। যে নিজেদের প্রার্থী না থাকলো অন্তত মব ভায়োলেন্সের শিকার হলাম না, কাকে ভোট দিলাম সেটাও দেখলো না, এটা হতে পারে। এই যে ভাই যে বললে, তাহলে ওরা তাহলে ভোট দিতে যেতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাদের কথাবার্তায়, আচার আচরণে এক ধরনের পরিবর্তন, এটা অনেকেই লক্ষ্য করেছেন, আমি নিজেও লক্ষ্য করেছি। এবং কি যারা নাকি এই ছাত্র সংসদগুলিতে নির্বাচিত হয়েছেন, এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কথাবার্তা এবং আচার আচরণও আমি এক ধরনের ঔদ্ধত্য কিন্তু খেয়াল করছি। যখন তারা জিতলেন, আমি নিজেও বলেছিলাম যে সারা দেশে জামাত যে রাজনীতি করছে তার প্রতিফলন কিছুটা হলেও এই নির্বাচনগুলোতে পড়েছে। এবং তখন এটাও প্রশ্ন ছিল, তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল তার প্রভাব জাতীয় রাজনীতিতে, জামাতের রাজনীতিতে পড়বে? আমি এতে একমত হইনি, আমার মনে হয় সেটা পড়বে না। কিন্তু জামাতের নেতৃবৃন্দ সম্ভবত ধারণা করেছেন পড়বে, এবং সেটা পড়বে মনে করে তাহলে এইগুলো তারা নিরঙ্কুশভাবে ভূমিধস বিজয় হয়েছে, তাহলে কি সারা দেশে জাতীয় নির্বাচনে জামাতের এরকম ভূমিধস বিজয় হবে? এই প্রশ্নটা সাধারণ মানুষ অনেকভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু জামাতের নেতারা কিন্তু বিশ্বাস করেছেন বলে আমার ধারণা। তাদের আচার আচরণ, কথাবার্তায় অনেকের, সবার কথা বলছি না, অনেকের মধ্যে সেরকম দেখা গেছে। অনেক শীর্ষ পর্যায়ের নেতাকে বলতে শোনা গেছে যে এবার যেরকম সুযোগটা পাওয়া গেছে এরকম সুযোগ আর আসবে না। একজনের কথা বলি, যাকে নিয়ে এই মুহূর্তে গত একদিন ধরে প্রবল আলোচনা হচ্ছে সব জায়গায়, সেটা হলো চট্টগ্রামের জামায়াতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা মিস্টার শাহজাহান চৌধুরী। তিনি একটা কথা বলেছেন কিন্তু, যে সুযোগ এসেছে তা আর আসবে না। এর অর্থটা কি? মানে এবার তারা যে সুযোগটা পেয়েছেন, মানে এবার সাধারণ মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে এরকম আর আসবে না। এটা কথা সত্য। সত্য এই কারণে আমরা গত অনেকগুলি বছর স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, যখন থেকে বিএনপির জন্ম হয়েছে তখন থেকে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতি প্রধানত ঘুরপাক খায় এই দুটো দলের মধ্যে, বিএনপি এবং আওয়ামী লীগ। কিছুদিন জাতীয় পার্টি ছিল, অল্প কিছুদিন, তারপরে জাতীয় পার্টি হারিয়ে গেছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এবার নানা ক্যারিকাচারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হয়েছে, এবং আমি মনে করি এই ক্যারিকাচারের পেছনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি। এবং আমি এটাকে খুব জামাতের দিক থেকে অন্যায় মনে করবো তাও করি না, কারণ জামাতের পলিটিক্স এরকম। জামাত চেয়েছে প্রধান দুইটার একটা করে আমি সরিয়ে দিতে পারি, তাহলে আমি প্রধানদের মধ্যে একজন হয়ে যাব। জামাত এই ট্যাকটিকে অগ্রসর হয়েছে। হয়তো সে কারণেই এই শাহজাহান চৌধুরী বলেছেন যে সুযোগ এসেছে তা আর আসবে না। এই জায়গাটাতে আমি শাহজাহান চৌধুরীর বক্তব্যটাকে একটু সমালোচনা করতে চাই। তা আর আসবে না কেন? আগামীবার আরও ভালোভাবে আসতে পারে। আপনি যদি ভালোভাবে কাজ করেন আগামীবার আরও ভালোভাবে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন এই নির্বাচন ঠিক সময় হলে আসলে কোন রাজনৈতিক দল খুশি এবং কোন রাজনৈতিক দল আসলে এটাকে ঠিকভাবে নিচ্ছে না, সেই আলোচনায় যেতে চায়। এবং শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে এই রাজনৈতিক দলগুলোর অনৈক্য কি এই নির্বাচনকে আরও শঙ্কায় ফেলতে পারে কি না, সেটাও কিন্তু আমাদের কাছে প্রশ্ন। আমরা সেই প্রশ্ন নিয়ে অতিথিদের কাছে যেতে চাই। আমাদের কাছে দুজন অতিথি এসে যুক্ত হয়েছেন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং একই সাথে আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। জানি ঢাকায় তীব্র জ্যাম, আমরা একটু দেরি করে শুরু করলাম, কিন্তু অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মোস্তফা ফিরোজকে দিয়ে শুরু করি। আলোচনা আসলে যতখানি আনন্দ বার্তা ফেব্রুয়ারিতে নির্বাচনে হওয়ার কথা ছিল, ততখানি আনন্দ রাজনৈতিক অঙ্গনে আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আজকে তো দেখতে পেলাম। আজকে যে বিজয় র্যালিতে বিএনপির তো বিশাল একটা র্যালি, তাতে আমার তো মনে হলো যে একটা বেশ উৎসব মেজাজ, এবং তারেক রহমানের বক্তব্য সেটা প্রতিফলন ঘটল। তো সেই উৎসবের আবহাওয়াতে মানে যেহেতু রাজনৈতিক দলের একটা বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে নেই, সেই কারণে মানে বাকিদের ক্ষেত্রে এতটা বোঝা যাচ্ছে না। বাকিদের একটু মুখ শুকনো বোঝা যাচ্ছে যে তাদের দাবি পূরণ হয়নি।
তবে শেষ পর্যন্ত আমার ধারণা যে এই নির্বাচন থেকে দূরে থাকার বাস্তবতা এখন আর নেই, কারণ জামাত যতই, এটা হলো হয়তো বার্গেনিং পয়েন্ট, মানে ক্ষমতায় আসার জন্য এক ধরনের বিএনপি ক্ষমতাসীন এরকম একটা প্রতিপন্ন করে তারা আরেকটা আবহাওয়া গড়ে তোলার চেষ্টা করবে। সুতরাং যতই গাইগুই করুক না কেন, আলটিমেটলি নির্বাচনের এটা থামানো সম্ভব হবে না। তবে আমি যেটা বলবো, এই রমজানের আগে না বলা উচিত ছিল ডিসেম্বরের মধ্যেই, সেটা আরও ভালো হতো, কারণ এত লম্বা সময় নেওয়াটা, কারণ ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে, আর সময় যত এগুলি বাড়লে মানে ইন্টারিম গভর্নমেন্টের অনেক বেশি জটিলতাও বাড়তে থাকে। সেই মানে জটিলতার অনেকগুলো ধরন আমরা দেখছি, দাবি দাওয়া বাড়তে থাকবে নানান পেশাজীবী বিভিন্ন সমাজের নানান স্তরের মধ্যে, এবং রাজনৈতিক দলগুলোও তো ক্ষমতায় আসার জন্য এক ধরনের প্রতিযোগিতা করবে, ফলে এক ধরনের বৈরিতা বা থাকবে। এবং এই কারণে আমি দেখলাম যে তারেক রহমানের একটা বক্তব্য যে মুখ দেখা দেখি বন্ধ হয় এমন জন্য পরিস্থিতি তৈরি না হয়, এটাও একটা বার্তা যে এখন পর্যন্ত কোলাকুলি আমরা দেখলাম গতকালকে মানিক মিয়া অ্যাভিনিউতে, কিন্তু সেখানেও একটা অনুপস্থিত অনেক সিনিয়র নেতার, বিশেষ করে বাম গণতান্ত্রিক জোট, তাদেরকে দেখলাম না। ডক্টর কামাল হোসেন ওনাকে দেখলাম না, মুজাহিদুল ইসলাম সেলিম, তাদের উপস্থিতিটা দরকার ছিল, কারণ সেই ক্ষেত্রে আমার খণ্ডিত মনে হয়েছে। ফলে এখন নির্বাচনটা কতখানি মানে খুব উৎসবমুখর হবে কিনা, মানে অর্থাৎ আমরা যদি পুরনো আমলে ফিরে যাই সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়টায়, ওইটা বোধহয় আর হবে না, কারণ বড় একটা শক্তি আওয়ামী লীগ নেই মাঠে, এই জায়গাটা পূরণ করতে পারবে না। জামাত যতই চেষ্টা করুক না কেন, তারা যেহেতু একটা বিশেষ রাজনৈতিক দল, সুতরাং এমনি গণতান্ত্রিক আবহে যেই রাজনৈতিক দলগুলো আগে ক্রিয়াশীল আমরা দেখতাম, সেটা তো বহুকাল দেখি না। 15 বছর আগের স্মৃতিটা যদি আমরা নিয়ে আসি, তখন আমরা দেখতাম, তো সেইটা কিন্তু অনুপস্থিত থাকবেই। ফলে যতই বিএনপির একটা উৎসব থাকবে, সেটা এক ধরনের একতরফা থাকবে, এবং শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো অতটা একতরফা হবে না, কিন্তু খুবই অংশগ্রহণমূলক হবে, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আমার কাছে এখন পর্যন্ত হয় না। তবে রাজনীতির কিন্তু গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, তৃণমূল পর্যায়ে জামাত যথেষ্ট শক্তিশালী হয়ে যাচ্ছে, ফলে তাদের উত্থানটা যদি সামনে চলে আসে, তখন আবার অন্যরকম একটা রাজনৈতিক আবহাওয়াটা দেখা যাবে, যেটা আমরা অতীতে দেখি নাই। এই পয়েন্টটা নিতে চাই আমি। মাসুদ কামাল আমাদের সাথে আছেন, যে জামাতের উত্থানটা আসলে তৃণমূলের পর্যায়ে অনেক বেশি হচ্ছে কিনা এবং রাজনীতির গতিপথ পরিবর্তন হতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। যেমন তেমন এই প্রশ্নকে সামনে রেখে বা এই আশাতেও হতে পারে জামাতে ইসলাম হয়তো মনে করে যে আরও দিন গেলে তারা আরও বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে, আরও বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে, আবার আওয়ামী লীগও মাঠে নাই, কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে, এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান। আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে? না, তারা যেটা মনে করে এটা তারা মনে করে। আমরা ছোটোবেলায় দেখতাম, বুঝছেন, ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো, তখন বলতাম যে পরীক্ষার ওদের 7 দিন পিছিয়ে যেত, এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম। যদি 7 দিন পিছিয়েও যেত, আমি যা পাবার তাই পাইতাম। ওই 7 দিনে কিছু হয় না রে ভাই, এই ভোট 7 দিনে হয় না, 3 মাসে হয় না। 3 মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না। আমি অনেককে দেখেছি, আমি আমার খুব মানে ক্লোজলি আমি বলি আপনাকে, সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে, সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলছি কেন পারবে না? ওই কি দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে, পোলাপান এই যে ছাত্র দল যুব দল করতেছে, বিএনপি এর লোককে ভোট দিবে না। আমি তুমি কী করবা? আমি বিএনপিকে ভোট দেবো না। আমি ভেরি গুড, তাহলে কাকে দিবা? আর কথা বলতে পারে না, কারণ কাকে দেবে সে আর বলতে পারে না। তখন যখন তার কাছে বিকল্প হিসেবে জামাত আসে, তখন সে আর বলতে পারে না। বাংলাদেশের জামাতের এটি ইমেজ, এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে। অনেকে বলে জামাতের এত লোক হয়েছে, আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এইগুলি, এই কটাই তাদের ভোট। তো এটি হলো রিয়েলিটি ভাই। মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে। জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন, তারা বলেছেন সংস্কার, বিচার, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না, তারা আন্দোলনে যাবেন। এখন সংস্কার, বিচার,
সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা। দেখেন সেগুলো- ওনারা যদি না মানেন নির্বাচন, হ্যাঁ। এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর। বিব্রতকর এই কারণে যে জামাতও যদি ইলেকশনে না যায়, এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ নাই, একতরফা তো আওয়ামী লীগ নাই, জামাতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে। তো এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না। বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন? একটা নির্বাচন যে আপনি করবেন, সেই নির্বাচনে এটা বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন? মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য? নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয়, আজকে এসি বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান। যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয়, তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে, তাহলে এটা নির্বাচন হলো। এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে এই গভর্নমেন্ট, এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, আমি বুঝতে পারি না। কারণ 2014 নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছিল? ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো? তো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনূস সাহেব, এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করে ফেলাবেন। কিন্তু কেন করবেন ভাই? কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে, তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে? এটা তো আমি বলতে পারবো না। আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নাই, ওই ঝামেলা আমার ফেলান কেন? ওটা ইউনূস সাহেব বুঝবে, উনি কী কারণে করছেন, কী করছেন না করছেন উনি বুঝবে। এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে, এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না, ওটা কিন্তু ওটা হবে না। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে। এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে? আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে, ওরা টাকা খাইয়া করছে, বিএনপি তাদের টাকা দিচ্ছে, জামাত তাদের টাকা দিচ্ছে বলছে। এখন কে টাকা দিছে? এখন আওয়ামী লীগ টাকা দিছে। তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিরোধী দল থেকে মাল খায়? ভাই এইগুলো জানেন, শোনেন বিষয়টা হলো কি, ওই যে বলে না যে লাও সেই কদু, আসলে ওইটাই। মানে মুখে বলতেছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেউ বলতে পারছে না। আপনি এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব। ইজ ইট ডেমোক্রেসি? এখন জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি। তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান, যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে 16 বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন। আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন? সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই। যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, মানে তারা কাকে ভোট দিবে, যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের 18 নির্বাচন 24 নির্বাচনে, যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই। ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয়? দেখেন, এটা এখন খেলতে থাকবে। মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো 2027-28 পর্যন্ত ইউনিসেফকে রেখে সেটা দেশের যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক, এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে, এনসিপি না মানে জামাতের। তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে। কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে, মানে আগের অবস্থায় নেই। কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে। যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, কে আসবে না আসবে এটার ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না, নির্বাচন কমিশনের ব্যাপার না, সরকারেরও ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার আছে, আপনার তো কাঠামো ছিল না, আপনি নির্বাচনটা কে করবে? ডক্টর ইউনূস আমি মনে করি যে এই কাঠামোতেও
ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ এই সরকার বিতর্কিত হয়েছে, এখনও 2 জন উপদেষ্টা আছে, তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল। ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে, সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না। এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে 1 কোটি ভোটার আওয়ামী লীগের, তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে? সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে? করে না। তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি। তাহলে কে বিকল্প? কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করেনি যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা হায়াত আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, বা তারা কোনো উদ্যোগ নেবে, তেমনও তো দেখা যাচ্ছে না। তাহলে কি করবে? তাহলে যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার একটা হোক, নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক, ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে, না হলে যান, কাউরে হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা। কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যান, তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। ইউনূস সাহেবও করতে পারতেন, কিন্তু ইউনূস সাহেবের ঘর তাহলে খালি করতে হবে, খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে। যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই। কি সম্পর্ক নাই? 100% আছে, অবশ্যই আছে। স্বয়ং ডক্টর ইউনূসেরই আছে, ডক্টর ইউনূসেরই আছে, কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের 2 জন উপদেষ্টা থাকে কি করে? সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম, মানে পুরো বাহিনী, নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে, এটা তো নজিরবিহীন। এটা তো একটা সরকারি দল যেভাবে করে, শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেইভাবেই এনসিপি করছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরাসরি দায় আছে, এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না, কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই হয়েছে নির্বাচনটা হোক, তখন বোঝা যাবে ওই মাঠে। তো এইটাও করা উচিত হয়নি ডক্টর ইউনূসের। যতটুক তার দায় দায়িত্ব তো তার, মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না, কিন্তু না, আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনেই তো। কিন্তু আজকে আসলে বিএনপির বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে, নির্বাচনে আসার বিষয়ে বিএনপির সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে, বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না, এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না। না, দেখছে না, তারা এটাকে মানে পাত্তা দিচ্ছে না। মানে এখন ওই মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সমস্ত ডিসি, এসপি, ওসি সব তারা বিএনপি। তো সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর। তো এই জন্য ওই 2 জন 4 জন মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্ট্রাকল, সেটা তারা মনে করছে না। আর আমি বলি কি যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানো দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তা নাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি, একটা সেট, তারপরে নির্বাচন হোক, যার খুশি সে অংশ নিক, যার খুশি সে অংশ নিক না। কিন্তু আগের অবস্থাটা কী ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার, কিন্তু তারপরও সে আনে নাই, যার কারণেই তো আজকের এই পরিণতি, রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি, প্রডিউস করি, দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না তার সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম 71-এর কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই, সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে, তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না। এটা সংবিধানে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার খুশি সে নির্বাচন করবে না। এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে, প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এইটা চলতে পারে না।
মাসুদ কামাল, যে প্রসঙ্গটি আসছে মোস্তফা ফিরোজও প্রথমেও সেটা বললেন এবং আজকে যেটা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে 3 মাসেই করা সম্ভব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে, তাতে নির্বাচন এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব এটা আসলে এখনকার পরিস্থিতি? সম্ভব, কেন সম্ভব হবে না? নির্বাচন তো মনে করেন এক মাস জুড়ে হবে না, তাই না? নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশি অপ্রতুল, আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে না? আচ্ছা, তো আর্মিকে আপনি ডেপ্লয় করবেন, আর্মি এই কাজ করতে পারবে না। আর্মি তো দেশের নানা রকম আপনার নানা রকম দুর্ঘটনা দুর্বিপাকে তো আসে মাঠে, আসে না? তো আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে, ঘটনার কি আছে? এই ঘটনা তো আসবে, মাঠে নামবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে। তাদের কাজ তো ভোটারকে এনে ভোট দেওয়ানো না, তাদের কাজ হলো ভোট প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকাবে। কেউ দুর্নীতি করলে, কেউ সমস্যা করলে, সন্ত্রাসী করলে সেটা আটকাবে। তো আমি তো কোনো প্রবলেম দেখি না। নির্বাচন হওয়া সম্ভব, 3 মাসে হওয়া সম্ভব। আমি তো শুরুর থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবর থেকে, সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে, বিএনপি নিল ডিসেম্বরে, ঠিক আছে, ডিসেম্বরে মানা যায়। ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না, ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না, কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে আপনার রোজা, এবং বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজেই, সবসময় বাজে। নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিয়েই ওই ক্যাচালের মধ্যে পড়বে। এটাও একটা ইন্টেনশনালি হইতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট হবে তাদেরকে এরা বুঝাইলো তুই তো ক্ষমতায় যেতে চাস, দেখ কেমন লাগে, এটা বুঝাই দিল আর কি। এটা হইতে পারে, কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনও পরে না যাওয়া। বিএনপি কী মনে গেছে, বিএনপি মনে করছে যে কোনো মতো খালি চেয়ারে বসলে যে আনন্দ আর আনন্দ, ওই আনন্দের আশায় গেছে আর কি। যা কিছু করে সব খালি ইলেকশনটা আমাদের দাও, ফেব্রুয়ারিতে দাও। ভালো হচ্ছে না এটা, কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল। কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে, আগের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো, এনসিপিকে আমরা তুলনামূলকভাবে এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি, তারা এখন মূল ক্রীড়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না। এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া, বিচার ছাড়া সেই নির্বাচন তারা চায় না, কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না। আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা? গুটিয়ে নিচ্ছে না, এনসিপি জানেন কি, এনসিপি তব্দ হয়ে গেছে আর কি। তব্দ হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস আমাদেরকে এই রাজনীতিতে আনলো, সে কি আমাদেরকে ত্যাগ করলো, সে কি পোল্ট্রি মারলো, সে এটা কী করতেছে। আমার তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব থাকেন। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হয়েছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই। যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধপ্রাণীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওটাই অনেক ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না। তো যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার, এটা রিয়েলিটি। এদের ধরে আনছে, এই এখানে আনছে, এখানে পাঠাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। বা এগুলি আমরা বুঝি না নাকি? সবই তো ওনাদের জন্য, তো এগুলো তো থাকবে না। তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপিও? আসলে জামাতও পাচ্ছে, এনসিপি পাচ্ছে। শুনেন, স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে। আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে। কিন্তু প্রশাসনে
জামাত এগিয়ে আছে, প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান, আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন দিয়ে সচিব বলে যে ধমক দিতে পারবে? পারবে না তো। এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, অমুক তমুক, তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবো, ওর তো রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে। এটা কি হলো? কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম। সেটা হচ্ছে 5 শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি, যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে। এনসিপির এই অবস্থান, এবং মোস্তফা ফিরোজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু গতকালে তাদের এই ঘটনা, জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া, এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া, তাকে কি আসলে বোঝা যায় যে আসলে সরকারের প্রশ্রয় তারা পাচ্ছে? এটা অনেকটা চাইল্ডিশ আমার কাছে মনে হচ্ছে। তারা মনে করছে ঠিক আছে, আমাদের নেতাদের একটা অংশ তো আছে মূল জায়গায়, আমরা একটু এই ফাঁকে দিয়ে ঘুরে আসি। এবং তাদের 1 মাস ব্যাপী এই পদযাত্রাটা, এটা আসলে খুবই ছিল। সেই অর্থে তাসনিম যারা তো তার হাজব্যান্ড সাথে ছিল, বাকি ওরা ছিল, না গেলে পারতো। ওদের এই ম্যাচুরিটিটা এখানেই হলো যে একটা ম্যাচিউর দল আর ইম্যাচিউর দলের মধ্যে পার্থক্য। তারা সেই ম্যাচুরিটিটা মানে দেখাতে ফেল করছে। এটা একটা সাংগঠনিক শৃঙ্খলা। এবং এনসিপি কিন্তু আজকে তারা শোকজ করে বলছে 24 ঘন্টার মধ্যে সবাইকে এসে কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই কাজটা করলো। আর হতাশাটা তো আছে, তাদের তো প্রত্যাশার অনেকগুলো যে এইগুলি করতে হবে, কারণ তারা মনে করে একটা তারা বিপ্লব করছে, রেভলিউশন করছে, সুতরাং সব কিছু পাল্টে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। এই জন্য তারা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়। কিন্তু আসলে যাদের কাছে চায় তারা তো আসলে মানে তারা তো আর অভ্যুত্থান করেনি, তারা তো বিপ্লব করেনি। তারা সুশীল সমাজ, যার যার অবস্থায় ওই যে নিজ নিজ পেশায় আমরা সন্তুষ্ট, এরকম টাইপের মানুষজন এসে তো করছে। তো ফলে ওদের সাথে ওই এটার মানে সিঙ্ক ঠিক মতন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, স্নেহ তাদের প্রতি আছে। এবং তরুণরা সামহাও মানে প্রথম কথা হলো যে তাদের এই উচিতই হয়নি, কারণ এটা তো তারা জানে যে তাদের সাংগঠনিক কাঠামোয় এই অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থানের একটা জোয়ারে হয়ে গেছে, সামনে তারা সাহসটা দেখাইছে। কিন্তু অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে সবাই যার যার ঘরে চলে গেছে। ঘর চলে যাওয়ার পরে তাদের ঘরে তো আর কেউ নাই। ফলে অল্প যারা ছিল তাদেরকে নিয়ে করছে। তাদের মধ্যে আবার একটা অংশ এটাকে ব্যবহার করে সমন্বয়ক পরিচয়ে সারা দেশে যেভাবে বিএনপির কিছু বদনাম হয়েছে, তাদের বদনাম অল্প করেও ব্যাপকভাবে তারা বদনামের ভাগ হয়েছে, তার একটা শিকার তো তারা হয়েছে। সব মিলায় এনসিপি একটা নড়বড়ে অবস্থানের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। তাদের রাজনীতির যেই মানে ধারা বা তাদের আন্তর্জাতিক যেই রাজনীতির লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, তো তারা সেটাই তো কমিটমেন্ট, সেটা মিলবে বিএনপির সঙ্গে। তো ফলে জামাতের সাথে একটা তাদের ক্ল্যাশ তৈরি হবে, মানে ক্লাশ তৈরি হবে বিএনপি সহ আদার্স। এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এগুলি নিয়ে তো অলরেডি ডিফারেন্সটা একদম। কিন্তু মাসুদ কামাল, মুস্তফা ফিরোজের এই উত্তরটা আপনাকে জানতে চাই। কিন্তু সবসময় এনসিপিকে বলা হতো জামাত ঘেঁষা দল, কারণ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না তখন বলা হতো জামাত এবং ছাত্র শিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সখ্যতার জায়গা আছে। আসলে এনসিপির সখ্যতা কাদের সাথে? আসলে তারা কি এরকম কোনো জোট বাঁধতে পারবে কোনো দলের সাথে? আমি কিন্তু মনে করি না যে তারা জামাত ঘেঁষা দল। জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে, এটা আমি সন্দেহ করি। এবং এটা করার কারণও আছে, ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন শহীদ মিনারে
যায় নাই তারা, এটা তাদের পলিটিক্স। কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি, তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে, এবং এটা করাতে যে দেখবেন আপনি ওই সময়ে এনসিপি, কিন্তু এনসিপির মধ্যে যে কথা দুই ভাই বললেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার স্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠিকা শিখে, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠিকা শিখছে। তো ঠিকা শিখে ওরা অনেক কিছু শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলা দিতে আসলে ইউনূস সাহেব নিজে। মানে এনসিপি যদি আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে যে আমার সঙ্গে তো ইউনূস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনূস সাহেব তো কারোর ধরো না, ইউনূস সাহেব ওনার জন্য। ইউনূস সাহেব বেসিক্যালি এনসিপির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনূস সাহেব নিজে। কীভাবে করছে আমি বলি আপনাকে, এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য 5টা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কী। এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই, একদম ভালোভাবে নেয় নাই। এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো, করছে তো চাঁদাবাজি তো অবাধ হয়েছে, এটা উনি হতে দিয়েছেন। এনসিপির সচিবালয়ে গেছে, এনসিপি না ঠিক ইয়াংরা গেছে, স্টুডেন্টরা গেছে, সচিবালয়ে গেছে, যাওয়ার পরে তদবির করছে, ওই তদবির করতে দেওয়া হয়েছে। যখন আপনি করতে দিবেন, ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল, এটা সবাই জানে, করতে দেওয়া হয়েছে। তা আপনি যখন করতে দিয়েছেন আপনি, এতে কিন্তু সুনাম বাড়ে নাই, বরং এনসিপির প্রতি একটা প্রশ্রয় আছে সরকারের, সেটাই বলা হচ্ছে, এবং সরকার একটু নিরপেক্ষতার জায়গাটা সেখানে হুমকি পড়েছে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে, এবং আবারও নিশ্চয়ই কথা হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের।